সিচুয়েশন যখন চেঞ্জ হয়। আবার আমার মন্ত্রণালয়ের আরো একটা সমস্যা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতন। আমি দিল্লির একটা এজেন্সির সাথে, নিউজ এজেন্সির সাথে কথা বলেছিলাম। তারা জানতে চাচ্ছেন যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, বৌদ্ধরা নিরাপদ নয়, খ্রিস্টানরা নিরাপদ নয়। এবং বিবিসির একটা ডকুমেন্টারি আছে, কিছু বাংলাদেশে কিন্তু বৌদ্ধ খ্রিস্টানদের নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘর লুট হচ্ছে, এইরকম একটা কথা তুলে একটা অস্থিতিশীল করার একটা আমি তো কেবল মুসলমানদের, ইসলাম ধর্মের অনুসারীদের যেমন আমি অ্যাডভাইজার মন্ত্রী, অনুরূপভাবে আমি হিন্দুদেরও মন্ত্রী, আমি খ্রিস্টানদেরও মন্ত্রী, বৌদ্ধদেরও মন্ত্রী। এবং আমি যখন ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, দেখি কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, ভিতরে গেছি। এরপর আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে ওনাদেরকে ডেকে এনে ওনাদের বক্তব্য শুনেছি। আমরা ইস্যুরিজ দিয়েছি যে এদেশের মুসলমানরা এবং এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা পাশাপাশি জীবনযাপন করছে। আর আমাদের সংবিধান মতে প্রতিটি মানুষের ধর্মচর্চা, ধর্ম পালন, ধর্ম প্রচার, এতে কোনো বাধা নেই, আইনানুগভাবে কোনো বাধা নেই। আমরা তাদের নেতৃত্ব করছি এবং ভারতীয় মিডিয়া এগুলোকে প্রচার করছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ফোন করেছেন, ওখানেও তিনি প্রসঙ্গ তুলেছেন যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। অ্যাডভাইজার আমাদেরকে বললেন যে আমি ওনাকে আশ্বস্ত করেছি যে ভারতের মুসলমানদের অবস্থা যতটুকু, তার চাইতে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা তার চাইতে বেটার, তার চাইতে বেটার করেছেন। তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নৃগোষ্ঠী যারা আছে প্রত্যেকের অধিকার আছে সংবিধানে। এবং আমরা একসাথে বাজার করি, একসাথে শিক্ষকতা করি, একসাথে আমরা অফিসে চাকরি করি। আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানিতে আমরা নাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে শেষ করি। এবং আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে একটা চিঠিও গেছে যে মুসলমানদের দেশে অমুসলমানদের যে হুকুক, এটা যেন মানুষকে বোঝানো হয়। আর যারা রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে আক্রমণ করে, লুটপাট করে, তারা মূলত ক্রিমিনাল। এবং এই সমস্ত ক্রিমিনালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা চেষ্টা হব। এরা অপরাধী, এরা অপরাধী। এই আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, আজকেও আমি তাদেরকে এখানে দেখেছি। এবং আমার মন্ত্রণালয়ে আলাদা 3টে বিভাগ আছে, হিন্দু কল্যাণ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্ট। আমি কালকে ওফ প্রশাসনে গেছি, ওখানে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের অফিস ভিজিট করেছি, খ্রিস্টানদেরকেও করেছি। হিন্দু ধর্ম ওই বিল্ডিংয়ে নেই, তার একটা দেবতা সম্মতির কাছে নথিসের দিকে ওনার ওখানে গেছেন। তো আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি, পরামর্শ কামনা করি। হজের ব্যাপারে আমি খুব এক্সটেন্সিভলি কাজ করে যাচ্ছি, হজের রেট যাতে কমানো যায়। আমরা যদি বাংলাদেশ বিমানকে ম্যানেজ করতে পারি, ওখানে আমরা প্রায় 40,000 টাকা কমাতে পারি। এবং আমি সরকারের পক্ষ থেকে যে ঘর ভাড়াগুলো হয়, ওখানে একটা ট্রান্সপারেন্সি আছে, থাকলেও আমি আরেকটু নিবিড়ভাবে তদারক করতে চাই যে হজের রেটটা যাতে মানুষের ক্রয়সীমার ভিতরে থাকে, মানুষের সাধ্যের ভিতরে থাকে, কমাতে পারি। আরো 1 লাখ টাকা কমাতে পারবো আজিজিয়াতে যদি বাসা নেই। আমরা তো এখন নিচ্ছি মিসফালা কুবরির কিনারে নিচ্ছি আশেপাশে। আমরা যদি আরো 2 কিলোমিটার দূরে নিই, 1 লাখ টাকা কমে যাবে। কিন্তু বাংলাদেশের হাজিরা হজ করে একেবারে মজমত, এর আগে তারা করে। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিয়ে করার পর তারা হজ করতে চায়, তারা তো ইয়ং। তখন বলবে যে আমাদেরকে এত দূরে করে দিয়েছে, আমরা হজ করতে পারি না। এই জন্য আমি খুব নিবিড়ভাবে কাজ করছি। কালকে এজেন্সিদের সাথে কথা বলেছি,
খামের নেতাদের সাথেও কথা বলবো, আবারও বলবো প্রয়োজনে সৌদি হজমন্ত্রীর সাথে দেখা করার জন্য সৌদি আরব যাবো, দেখি না কতটুকু কমানো যায়। এবং আগে বাংলাদেশ বিমান আগে ক্ষতির সম্মুখীন হতো। আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে উনি এখন বিমানমন্ত্রী, তার সাথে আলাপ করে এটা একটা যৌক্তিক পর্যায়ে করা যায় কিনা। থার্ড হচ্ছে যে ন্যাশনাল ক্যারিয়ার দিয়ে হাজি বহন করতে হয়। সৌদি আমরা গতবার বাংলাদেশ বিমানকে দিচ্ছে 50 ভাগ হাজি, এবং সৌদি এয়ারলাইন্সকে দিচ্ছি 50 ভাগ, ফ্লাইং আজকে দিচ্ছি আমরা 15 ভাগ। ফ্লাইং আজকে তো ন্যাশনাল ফ্লাইট নয়, এটা সৌদি আরবের অভ্যন্তরীণ, এটা নিয়েও আমরা আলোচনা করি। এবং টিকিট নিয়ে যে সিন্ডিকেট, অসাধু কিছু মানুষ নিয়ে অসাধু কিছু এজেন্সির মাধ্যমে টিকিট সিন্ডিকেট, এটাও আমি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে বন্ধ করার চেষ্টা করব, এবং খরচ করে এনে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি যতক্ষণ আছি, আমি কতক্ষণ আছি এটা আমি জানি না, বা আমার গভর্নমেন্ট কতদিন আছে সেটা আমার জানা নেই। যতক্ষণ থাকবো আমি অত্যন্ত ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ন্যায়ানুগ, সততার ভিত্তিতে আমি করে যাবো। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আর আমার মন্ত্রণালয়ের ব্যাপারে আপনাদের পরামর্শ থাকে, সেটা আমি লিখিতভাবে আমার নাম দিয়েও মিনিস্ট্রিতে পাঠিয়ে দিলে আমার হাতে আসবে। তো আমি আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে বা অস্থায়ী সরকার হয়েছে, এই আলেম বোধহয় আর ছিল না। আমি অন্যান্য অ্যাডভাইজারদের সাথেও আমি পরিচিত হচ্ছি, একজনের সাথে পরিচয় হতে একটু সময় লাগে, আমি পরিচিত হচ্ছি এবং চেষ্টা করব একটা অবাধ এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ তাতে আমরা উপহার দিতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনাদের মতামত নেব। আপনাদের লিখিত কোনো সবার মুখের কথা শুনলে আমার সময় নেই, লিখিতভাবে আমার মন্ত্রণালয় আমার নামে পাঠালে আমরা বিবেচনায় কি করা যেতে পারে। আর আমার কাছে সীমিত ধর্ম, ওখানে শিক্ষা, স্বাস্থ্য, আলাদা আলাদা মন্ত্রী আছে। নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন একজন, ওনার সাথে কেমন আমাদের বঙ্গভবনে সজনের সাথে আসছি ডক্টর মোহাম্মদ সাহেব, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, উনিও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতম কর্মকর্তা। আমরাও ওনাদের সাথে নিবিড়ভাবে কাজ করব, এবং আমি আপনাদেরই লোক, আপনারা আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, দোয়া করবেন। ওয়াহির বাবা আলহামদুলিল্লাহ। আপনার সাথে যোগাযোগ করতে পারবো? মোবাইলে আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারবো? আমি আপনাকে বলি, আমি সকাল 10টায় 10টা থেকে 1টা পর্যন্ত রেজিস্ট্রির কাজ করি। 1টা থেকে 2টা পর্যন্ত ভিজিটর যারা আসেন আমি তাদের সাথে কথা বলি। তো বাসায় আমি আমার বাসায় যোগাযোগ করতে পারবেন, এটা সময় মিলিয়েও আপনি সব সময় পাবেন না, মোবাইল আমার হাতে নেই। ওনার মাদ্রাসা প্রতি বছর সবার প্রতি বছর হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিবেন। আমি এমনি ফুল মোবাইল ছবি নিয়ে
भैया 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 मोबाइल टेक तो भैया भैया एक तो সকলকে অনুরোধ করছি যাদের সাথে স্যারের মত বিনিময় হয়েছে আপনারা অনুগ্রহ করে একটু বাইরে গেলে আমাদের আরেকটি গ্রুপ এখানে বসবে আপনারা অনুগ্রহ করে একটু বাইরে যাবেন। আমি সকলকে আবারও অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি যাদের সাথে স্যারের কথা হয়েছে আপনারা অনুগ্রহ করে একটু বাইরে যাবেন। আমাদের আরেকটি গ্রুপ এখানে স্যারের সাথে মত বিনিময়ে সবাই অংশ নেবেন। আর কোনো ধরনের ফুল আসলে নেওয়া হবে না, এটা একেবারেই আমরা নিরুৎসাহিত করতেছি, আপনারা ফুল নিয়ে আসলে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। देखिए भाई देखो वीडियो कर रहा हूँ तो यार आमीन मोबाइल टिकटॉक पीछे भैया मोबाइल टिकटॉक पीछे কাজ করতে দাও চ্যানেল আয় টিকটক মোনাজাত নেই এক সেকেন্ড এই যে আমিন আমিন পিছনে আসেন না, পিছনে আসেন। ভাইয়া একটু মোবাইলটা একটু নিচে নাও, এই যে একটু 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 না দেখে করেন 2 সেকেন্ড নামালে একটু নিচে নামান নিচে আর নামাতে হবে সম্মানিত উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাদের সাথে স্যারের মত বিনিময় হয়েছে তার মধ্যে আপনারা অনুরোধ করে একটু বাইরে যাবেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছেন, তারা এখানে বসবেন।
আমরা আসলে সময় থেকে একটু পিছিয়ে আছি, এগুলো করে একটু সুযোগ করে দেবেন। আপনারা একটু বের হয়ে যান, আরেকটা গ্রুপ ঢুকবে, আমাদের অনেকগুলো ঠিক আছে। ভাই একটু চাপতে হবে ভাই, এগুলো নিতে হবে আমি হালকা করে নিছি, মানে নিচে হালকা করে বসছে যেরকম। প্লিজ আপনারা ওয়ান টু ওয়ান এভাবে মোলাকাত করতে গেলে সময় কেমন হবে? আমাদের হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্টের যিনি আছেন, আপনি আমার যারা প্রতিনিধি আছে ওনাদেরকে ঢুকিয়ে দেন। নমন ভাই, ভাই আমি বাইরে যাবেন, আমাদের আইটি প্রোগ্রাম আছে, এরপর আরো দুটি প্রোগ্রাম রয়েছে, একটু বাইরে যাবেন। ভাই পেছনে আছে। নাম্বার আছে না, নাম্বার আছে না, নাম নাম সবাই ডিটেলস। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ছিলেন এখন আপনারা মেহরবানি করে একটু বের হয়ে গেলে ভালো হয়। এখন নির্ধারিত প্রোগ্রাম আছে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে, প্রোগ্রাম আছে আপনারা মাননীয় উপদেষ্টার সাথে, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মিটিং আছে। আপনারা মেহরবানি করে রুম ত্যাগ করার জন্য বৃন্দাবন অনুরোধ জানাচ্ছি। মাগরিবের সময় আসন্ন, প্লিজ।
অতিথিবৃন্দ, বিভিন্ন ধরনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, আমি আপনাদের আঘাত জানাচ্ছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের এদিকে যারা কথা বলছেন স্যার কথা বলা শুরু করছে, আপনারা কাইন্ডলি কেউ কথা বলবেন না। যদি কারো কথা বলা দরকার হয় আপনারা রুমের বাইরে যান প্লিজ। স্যার একটা ফর্মাল মিটিং করছেন, এখানে কেউ কোনো কথা বলবেন না। যদি কারো কথা থাকে আপনারা রুমের বাইরে গিয়ে কথা বলবেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে ঢাকেশ্বরী মন্দিরে গেছি আমাদের প্রধান উপদেষ্টা সহ, এবং মাদ্রাসার ছাত্ররা পাহাড়া দিচ্ছে দেখলাম। এরপরে শান্তিনগর সার্বজনীন পুজো উৎসবে আমরা দাওয়াত দিছি। তো যেহেতু আগামীকাল প্রোগ্রাম, আমি চট্টগ্রাম আসার কারণে করা নেই, আর কথা আমি বলছি। তো জেলা প্রশাসক মহোদয় আমার জানালেন সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন, এতে করে চট্টগ্রামে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো মন্দির হামলা হয়নি। কিছু কিছু জায়গায় হয়েছে, এটা আমাদের সেনাবাহিনী প্রধানের তথ্য অনুযায়ী 20টা জেলা 23টি জায়গায় ছোট বড় এরকম ক্যাজুয়ালিটিস হয়েছে। আমরা জেলা প্রশাসকদের বাংলাদেশের সমস্ত ডিসিদের কাছে চিঠি লিখেছি যে আপনাদের এলাকায় বৌদ্ধদের কোনো ক্ষতি বাংলাদেশে হয় না। বৌদ্ধদের কোথায় এটা? আচ্ছা, এটা আপনি শোনেন, আপনি উপজেলা টিউনের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ে পাঠান। আচ্ছা, কালকে আমি ওই বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, আমার মিনিস্ট্রির আন্ডারে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, আমি ভিজিট করতে গেছি। ওনারা আমার বললেন যে কোনো ক্যাজুয়ালিটিস বৌদ্ধ ধর্মের নাই, যদি আপনাদের কাছে থাকে আপনারা উইথ এভিডেন্স ডিসি মহোদয়ের কাছে পাঠান, এটা আমাদের মন্ত্রণালয়ে যাবে। আমি একথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ আবহমান কাল ধরে বিভিন্ন ধরনের মানুষের অধিবাস, আমরা পূজা রোজা একসাথে পালন করি। আমাদের বন্ধুদের ভিতরেও বিভিন্ন ধরনের মানুষরা ছিলেন। আমি 26 বছর কলেজে প্রফেসরি করেছি, 6 বছর ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে কাজ করেছি। আমাদের বন্ধুরা আমাদের সাথে আছেন।
আমরা একটা পরিবারের মতো। ইন স্পাইট অফ আওয়ার রিলিজিয়াস ডিফারেন্সেস, আমাদের ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও আমরা একটা পরিবারের মতো। এবং রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে যারা মন্দিরে হামলা করে, উপাসন পেগড়ায় হামলা করে, মনস্ট্রিতে করে, চার্চে করে, তারা মূলত ক্রিমিনাল। আমরা এই ক্রিমিনালদের আইনের আওতায় এনে শাস্তি দিতে চাই। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আছে, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ওখানে হামলা, এটা একটা পলিটিক্যাল ইস্যু করে বর্তমান গভর্নমেন্টকে অস্থির করার একটা পায়তারাও আছে। বিবিসি একটা রিপোর্ট করেছে, আপনি গুগলে বিবিসির চার্জ থেকে পাবেন, এবার সমস্ত পত্রিকা বাংলাদেশে ছাপা হয়েছে যে সেই হারে, আমরা একথা অস্বীকার করবো না হামলা হয় নাই, ভ্যান্ডালিজম হয় নাই, সেক্রিলেজ হয় নাই, এটা আমরা বলবো না, হয়েছে বিভিন্ন জায়গায় হয়তো হয়েছে ছোটখাটো, কিন্তু ব্যাপক হারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, এগুলো একটা মিথ্যা প্রচারণা এবং গুজব। আপনি এভিডেন্স দিয়ে আমাদেরকে বলেন, আমরা মুহূর্তের ভিতরে তাকে ধরে নিয়ে আসবো। এবং আমার যেমন অধিকার আছে, কনস্টিটিউশনাল রাইট, এটা আপনাদের আছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমরা কোনোদিন ডিসক্রিমিনেশন এটা আমরা করতে চাই। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, গত 3 দিন আগে সকাল 9টায় আমার সেক্রেটারি, আমার মিনিস্ট্রি সেক্রেটারি বললেন, দিনাজপুরের কান্তজি মন্দিরে কিছু মানুষ একটা মসজিদ তৈরি করার জন্য জড়ো হয়েছে। তো আমাদের অ্যাডভাইজারদের একটা গ্রুপ আছে, আমি সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বললাম যে দিনাজপুরের ডিসি জানালো কান্তজি মন্দিরের দেবত্ব সম্পত্তিকে কিছু লোক মসজিদ তৈরি করতে চায়, প্লিজ টেক অ্যাকশন। মুহূর্তের ভিতরে আমার ক্যাবিনেট সেক্রেটারি ফোন করে বললেন যে আমরা আইজিকে বলেছি, র্যাবের প্রধানকে বলেছি, ওনারা স্পটে গেছেন। পরে আমার ক্যাবিনেট মিটিং ছিল, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এটা কি ল্যান্ড ডিসপিউট? ভূমি বিরোধের কারণে কান্তজি মন্দিরের দেবত্ব সম্পত্তিকে যে বলো না, ল্যান্ড ডিসপিউট নয়, ভূমি বিরোধ নয়, সেটা হচ্ছে যে দেবত্ব সম্পত্তি যেখানে শেষ, ওখানে একটা মসজিদ ছিল। অতি উৎসাহী লোক থাকে সবসময়, তারা 2টা পিলার ওই দেবত্ব সম্পত্তিকে 2টা পিলার, এই পিলারগুলো আমরা তুলে দিচ্ছি। এবং মসজিদের পাশে খাট জায়গা আছে, আমরা ডিসিকে বলছি যে মসজিদ যদি সম্প্রসারণ করতে হয় তাহলে আপনি 8 জনের মধ্যে লিজ দিয়ে মসজিদ সম্প্রসারণ করেন, দেবত্ব সম্পত্তিকে এনক্রোচ করা যাবে। এই জাতীয় বাংলাদেশে চট্টগ্রামে কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনারা থানার মাধ্যমে, টিএমের মাধ্যমে, ডিসি সাহেবের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা অ্যাকশন নেব। ইনশাআল্লাহ আমরা অ্যাকশন নেব। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমার এই চট্টগ্রামে আসাটা একেবারে কম সময়ের জন্য, আর না হলে আমি বুদ্ধিস্ট মনস্ট্রিতে যেতাম। আমি আগামী দিনে আসলে একটা হিন্দু মন্দিরও আমি পরিদর্শন করব। আমাদের ট্রাস্ট আছে, হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। আমরা প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক, একটা কমিউনাল হারমোনি আমরা রক্ষা করতে চাই। অতীতেও ছিল, আগামী দিনেও সেটা যেন বহাল থাকে, এই জন্য আমরা সচেতন। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে এটা লিখিতভাবে দিলে, আমার মিনিস্ট্রিতে দিলে, সেটা আমরা এই ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে পারি। আমি কথা বলে শেষ করছি। আপনার কোনো সংক্ষিপ্ত কথা থাকলে আমার বলুন। এবং শুনেন, আমরা গত সপ্তাহে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হেডেড বাই রানা দাস, আমরা ফ্যাশন হিয়ারিং দিয়েছি। আমি প্রধান উপদেষ্টার বক্তব্য রাখার আগে আমি বক্তব্য রেখেছি। কোনো রিপ্রেজেন্টেশন দিয়েছেন, কোনো কিছু দাবি দাওয়া পেশ করেছেন। ওখানে হিন্দু, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, রোজারি ওনারা এসেছিলেন। আমি বলেছি যে আমি
আপনাকে বৌদ্ধ মন্দিরে দেখতে যাব। সুকুমার বর্মা সাতকানিয়ার ডান্সার, উনি আমার অনেক পুরনো আমার আপনজন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিয়ারের ব্যবসা। তো আমি ওনার ডান্সার, সাতকানিয়ার ডান্সার, ওনার বৌদ্ধ মন্দিরে আমরা দেখতে যাব। আর এখানে খুব সম্ভবত সনাতন ধর্মের প্রবর্তক এটাই যে আপনাদের নন্দন কাননে আছে, বৌদ্ধ মন্দির আর ইস্কনের মন্দির আছে, আর রামকৃষ্ণ মিশন আছে, আমি আসবো। তবে আমি যাব, কোনো ভয় নাই। আমরা এদেশের নাগরিক, আমার যেমন রাইট আছে আপনারও রাইট সমান। মাঝখানে কোনো দুর্বৃত্ত যদি এগুলো করতে চায় আমরা তাদেরকে আইনের আওতায় দ্বিতীয় অনুযায়ী, অতএব কোনো সুবিধা নেই। কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণে গুজব ছড়ায়। আমি দিল্লির একটা নিউজ এজেন্সির সাথে কথা বলেছি, আর ইন্ডিয়া টুডে বারবার আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে। আমি খুব বেশি ব্যস্ত বলে করতে পারি নাই। তো আমি ওই নিউজ এজেন্সি দিল্লি ওখানেও বলেছি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের যে ঐতিহ্য আছে এটাকে আমরা লালন করতে চাই। কেউ যদি আমাদের এই সম্প্রীতি ভঙ্গ করে তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড হোক বা রিলিজিয়াসলি হোক, আমরা তাদেরকে ধরব, তাদেরকে আইনের আওতায় আনবো। অতএব আপনাদের কোনো সংক্ষিপ্ত কথা থাকলে বলেন। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি আপনাকে মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা যে দায়িত্ব নিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সহ আপনাদের সকলকে আমরা বিনম্র প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এখানে আপনার আহ্বানে সমবেত হয়েছি। আপনি আমাদেরকে যে এখানে আহ্বান করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করেছেন এবং বক্তব্য রাখেছেন। আমাদেরও সংক্ষিপ্ত বক্তব্য আছে। আপনি এর মধ্যে বলেছেন আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদার গুপ্তের নেতৃত্বে আপনাদের সাথে উনি দেখা করেছেন এবং আমাদের যে ডিমান্ড এবং আমাদের যে বক্তব্য সেটি উপস্থাপন করেছেন। এরপরও আজকে যেহেতু আপনি এখানে আমাদেরকে ডেকেছেন, আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা 1971 দেখেছি, আবার 1973 দেখেছি। আমরা অষ্টমীর দিন একই রাতে আমাদের সমস্ত দুর্গা ভেঙে দেওয়া হয়েছিল। আমরা 1991 দেখেছি, আমরা 1993 দেখেছি, 2001 দেখেছি, আজকে 2024 আমরা দেখছি। আমাদের অনেকগুলি তিক্ত অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাগুলি কিন্তু সুখকর নয়। যারাই ক্ষমতায় যায় ওনাদের কথা এবং বাস্তবতার সাথে আকাশ পাতাল পার্থক্য। একইভাবে এটি আজকে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এদেশে যত সময়ে যতগুলি রাজনৈতিক পরিবর্তন ঘটেছে সবগুলি নির্মম শিকার হয়েছি আমরা। সেই নির্মমতা কিন্তু এবারও কিন্তু বাদ যায়নি এবং এটি চলমান। এখানে বারবার বলা হচ্ছে চট্টগ্রামে কিছু হয়নি। আমাদের রেকর্ড অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তরে বেশ কিছু বাড়িঘর জ্বালানো হয়েছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে আপনার একেবারে যে হামলা হয় নাই এ কথা বলা যাবে না। হামলা হয়েছে, তারা আগে থেকে প্রস্তুত ছিল, সেখানে বাধা দেওয়া হয়েছে এবং সর্বোপরি এইবারে যেটি পজিটিভ দিক সেটি হচ্ছে এই প্রচুর ডাকাতির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু পুলিশ নাই, এই সুযোগ সবাই নিতে চেয়েছেন, কিন্তু একটি হচ্ছে সেখানে হচ্ছে পাড়াভিত্তিক হিন্দু মুসলিম সবাই মিলে মসজিদ থেকে যেখানে ডাকাতি এসেছে মসজিদ থেকে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে ডাকাতি এসে সবাই নামে। এই জন্য সবাই মাঠে নেমেছে
ডাকাতেরা অনেক জায়গায় ডাকাতকে ধরা হয়েছে, অনেক জায়গায় তারা পালিয়ে গেছে, এই কথা ঠিক। কিন্তু আমাদের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে বর্তমানে যেটি চলমান, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে কোনো জায়গায় যদি কোনো অন্যায় হয় আমরা তাদেরকে ধরে আনবো, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। কি করে আইনের আওতায় আনবেন? আমার কাছে সেটি বোধগম্য নয়। আজকে গত 3 দিনে, আজকের দিন পর্যন্ত 77 জন শিক্ষককে এবং বিভিন্ন কর্মচারীকে তাদের পদ থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে আজিমপুর, যিনি 32 বছর আজিমপুর স্কুলে এবং এটি পরবর্তীতে কলেজ হয়েছে, মাস্টারি করেছেন অঞ্জলি বড়ুয়া, তাকে গাছের সাথে পিসমোড়া বান দিয়ে ছাত্রীরা তার পদত্যাগ পত্র নিয়েছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা হয়েছে, গতকালকে বিকারুন্নেসা স্কুলে একই ঘটনা হয়েছে। গৌতম পাল বলে একজন শিক্ষক, সাধারণ শিক্ষক, অপরাধ কি জানতে চাওয়া হয়েছে, বলছে যে উনি কোচিং সেন্টার করেন, কোচিং করেন। কোচিং করার তো একটা শিক্ষকের জন্য কোনো অপরাধ নয়। এভাবে 77টি ঘটনা বর্তমানে চলমান। আগামী দিনে আরো কয়টি ঘটবে জানি না। আমি আপনার মাধ্যমে মাননীয় উপদেষ্টাকে এবং আপনাদের উপদেষ্টা পরিষদকে অনুরোধ করতে চাই, এইটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এবং আমাদের মনে হচ্ছে যে শিক্ষক শূন্য করা এবং এই দেশের ছাত্রছাত্রীদের মেধার বিকাশ যাতে না ঘটে এবং যারা ভালো শিক্ষক তারা যাতে পাঠদান করতে না পারে। আপনি যেহেতু শিক্ষক ছিলেন, এটি আপনার অভিজ্ঞতা আছে, সেই কারণে এই গুরুত্বপূর্ণ পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি আরেকটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যদিও বলা হচ্ছে যে সবকিছু শান্তিতে হবে, তারপরেও আমরা উদ্বিগ্ন। আগামী 26 তারিখ আমাদের জন্মাষ্টমী রয়েছে। এরপরে 16 তারিখ 15 তারিখ থেকে 15ই অক্টোবর থেকে দুর্গাপূজা হয়েছে। আমি এই ব্যাপারে আপনার সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে আগেভাগে প্রশাসনের পক্ষ থেকে অগ্রিম সেখানে উদ্যোগ গ্রহণ করা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ থাকে সেই উদ্যোগটি আপনারা গ্রহণ করবেন। আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না। আপনি যে আমাদেরকে এখানে ডেকেছেন এই জন্য আপনাকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন ডক্টর তৃণমূলী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা সংখ্যালঘু হিসাবে পরিচিত, তাদেরকে আপনার সানুনয় আগ্রহে আপনার সাথে মত বিনিময় করা সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে আপনার আগমনকে স্বাগত জানাই, অভিনন্দিত করি। আপনি একজন শুধু শিক্ষক নন, একজন অভিভাবক হিসাবে আমাদেরকে আহ্বান করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমরা শুধু কৃতজ্ঞ হব না, ঋণী হব। আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমাদের যা আছে, আমাদের যদি সম্পত্তির অধিকারটা নিশ্চিত করতে পারি। আমাদের বেশিরভাগ পেশা হচ্ছে শিক্ষকতা, জ্ঞান দান করা। যদি ঢালাওভাবে এইভাবে নারী পুরুষ যারা শিক্ষকতার দায়িত্বে আছে তাদেরকে যদি অপসারণ করা হয়, তাহলে মেধা শূন্য হবে বলে আমি দাবি করি। কারণ আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার মা শুধু একটা কথা বলেছিলেন, আমি যখন 88 আইসিসি স্কলারশিপ পেয়েছিলাম গবেষণা করার জন্য। আমার মা ব্রিটিশ আমলে মডেল স্কুল পাস, বলেছিলেন তুমি শুধু লেখাপড়া করবে না, পিছিয়ে পড়া জাতিকে শিক্ষার আলোদানে যদি কৃতার্থ করতে পারো তখন তোমার শিক্ষাটা সার্থক হবে। আজ থেকে আমরা নিরাপদে শিক্ষাদান করতে পারছি। ইতিপূর্বে আমাদের বরেণ্য ব্যক্তিত্ব
এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তাপসর যে কথাগুলো বলেছেন, আপনারা সবকিছু অবগত আছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই যে আমাদের মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু জ্ঞানজ্যোতি উত্থান কিভাবে নৃশংসভাবে হয়েছে, এটা ইতিহাস কালের সাক্ষী হয়ে আছে। রামুর ঘটনা কিভাবে হয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে রামুতে বিশাল একটা শ্মশান দখল করে ফেলেছে। আমি প্রশাসনকে বলে অর্ধেক আয়ত্তে এনেছি, আর অর্ধেক এখনো আয়ত্তে আনতে পারেন না। সাতকানিয়া মসুরিয়া একইভাবে আপনাদের একজন বাচ্চা ছেলেকে প্রচন্ড বন্যার কারণে কোথাও কবর দেওয়ার জায়গা ছিল না, আমাদের বৌদ্ধ মন্দিরের পাশে তাকে কবর দেওয়ার সুযোগ করে দিয়েছি। কারণ আমরা মানে কোনোদিন আমরা বিভাজন করিনি, আমরা সাঁচা জায়গা বলে ইয়া করতাম। তো দেওয়ার পর এখন ওইটা কবরস্থান হিসাবে সব জায়গা দখল করার জন্য আপনি খবর নিয়ে দেখেন, আমি যিনি র্যাবের প্রধান ওদের সাথে যোগাযোগ করে কিছুটা সমাধান করেছি, পুরো এখনো সমাধান করতে পারেনি। এই যে সম্প্রতি চন্দনেশের মানে ব্যাপারী গ্রামে আমাদের পূজার মূর্তি যাকে বলা অষ্টধাতু মূর্তি অপহরণ করে নিয়ে গেছে, তেকোটা মানে পটিয়াতে তাও নিয়ে গেছে, যেমন এখনো উদ্ধার করতে পারেনি। এবং আমি শতাব্দীকালে প্রাচীন শ্রেষ্ঠতম বৌদ্ধ মন্দির চট্টগ্রাম বৌদ্ধ বিহার, কেমন সেখানে ডাকাইতে এসেছে, আমরা সজাগ ছিলাম বলে অনেক জিনিস বের করে ফেলেছে, কিছুটা উদ্ধার করতে পেরেছি। কিন্তু আমাদের তো কোনো সন্ন্যাসী মানুষ আঘাত করার তো কোনো সুযোগ নেই, যার পরিপ্রেক্ষিতে ওরাই পাশাপাশি ধরেছে, ধরার পর বলেছে আমাকে অমুকে পাঠিয়েছে, হ্যাঁ, কিন্তু নাম সঠিকটা বলছেন, আমরা কি করবো? তখন আমরা কিছুটা নিজেকে এখন রাত্রে আমরা সন্ন্যাসীরা নিচে থেকে মন্দির পাহারা দিচ্ছি। আমি গ্রামে গ্রামে নির্দেশ দিয়েছি রাত্রে যেন যুবকেরা পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে এই যদি পরিস্থিতি হয় আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা দেখেন। সামনে আমাদের আপনারা 1 মাস রোজা পালন করেন, আমরা 3 মাস ব্রহ্মচর্য জীবন পালন করে সবাই। 3 মাস পরে একটা পবরানা পূর্ণিমা হয়, ফানুসবাতি যে উড়ানো হয়, কেমন সেটাকে আমরা নিরাপদে উড়াতে পারবো এবং সেই সহযোগিতাকে আমরা নিরাপত্তা পাবো। এবং পবরানা পূর্ণিমা আপনারা 1 মাস রোজা থাকার পর কয়দিন ছুটি ভোগ করেন, আর আমরা 3 মাস ব্রত পালন করার পর 1 দিন ছুটিও পাই না পবরানা পূর্ণিমা। তাহলে এটা কি পক্ষপাত দোষে দুষ্ট হয় না? আমাদের এত এই পর্যন্ত আমরা কোনো এত কিছু করার পরেও কিছু পূর্ণতা আনয়ন করতে পারিনি। আমি মনে করি আমরা সংখ্যাহীন এই দেশ, কিন্তু ইতিহাস কাটেন বৌদ্ধরা এই দেশের আদি অধিবাসী এবং এই দেশের শিক্ষা সংস্কৃতিতে বৌদ্ধ ভিক্ষুরা যে যুগে যুগে ভূমিকা পালন করেছেন, আমার সেটা ইতিহাস আছে, আমি সময় নষ্ট করতে চাই না। আপনি এসেছেন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি এগুলি নিরপেক্ষভাবে মানে তথ্যগুলো উদ্ঘাটন করে আমাদের এবং আমাদের এই যে জন্মাষ্টমী হবে, দুর্গাপূজা হবে, এগুলি যদি নিরাপত্তার ব্যবস্থা করা না হয় তাহলে আমরা এক সময়ে আমরা ঘট পূজা করে আমরা আমাদের অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরাও সেটা পবরানা পূর্ণিমা কোন রকমের চালাবো। আমরা আমাদের মন্দিরের এরিয়াতে নিরাপত্তার জন্য আমরা কয়েকটা প্রজ্বলিত করে আমরা বন্ধ করে দেব। তাহলে কিন্তু এটা যদি গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে থাকে, যা মানে এই অনুষ্ঠানগুলো যাতে আমরা নিরাপদে নির্বিঘ্ন করতে পারি এবং পবরানা অন্তত কয়েকদিন ছুটি না দিল অন্তত একটা ছুটি, এটা বারবার বলা হয়েছে ছুটি দেওয়া হবে, কিন্তু দেওয়া হয় না। আপনারা যেমন ঈদ উদযাপন করেন, আমরা 1 মাস অবধি এই গরিব বসন দান উৎসব হয়, তাহলে সেদিক থেকে আমাদের সুযোগ সুবিধা কোথায়? আমরা কিছু চাওয়া পাওয়ার নেই, আমাদের যা আছে তাতে আমরা সন্তুষ্ট থাকতে চাই, কিন্তু আমাদের অনুষ্ঠান আমাদের নাগরিক অধিকারটা যাতে সমুন্নত রাখতে পারেন সেই ব্যাপারে সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজ সর্বস্তরের যে সংখ্যালঘু শিক্ষক আছে তাদেরকে আর পুনরায় ওই যে অঞ্জলি বড়ুয়ার মতো গাছে বেলে তার থেকে জোরপূর্বক মানে সই নিয়ে তাকে শিক্ষকতা থেকে বঞ্চিত করা হয়েছে,
আমাদের চট্টগ্রাম শুধু নয়, অল ডিস্ট্রিক্টে যারা আছে তাদেরকে চট্টগ্রামেও করা হয়েছে, আগামীতেও হওয়ার সম্ভাবনা আছে। এবং সুইডেনের মধ্যে 67 জন কেমন ব্যাপারে আছে, যেমন কুয়েটের মধ্যে 67 জন সংখ্যালঘু টিচার সহ তাদেরকে সেখানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তাহলে শিক্ষাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আবার কি যাদেরকে নিয়োগ দেওয়া হবে এত তাড়াতাড়ি নিয়োগ দেওয়া সম্ভব হবে? তাহলে শিক্ষা ব্যবস্থাটা কোথায় চলে যাচ্ছে? তাই আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা আত্মত্যাগী 52 বছর ব্রহ্মচর্য জীবন যাপন করছি, 8টার অধিক স্কুল করে দিয়েছি, 3টা কারিগরি বিদ্যালয় করে দিয়েছি, ছাত্রাবাস করে দিয়েছি। সেখানে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য নয়, মুসলমান ভাইদেরকেও থাকার ব্যবস্থা করে দিয়েছি। তো তাদের জন্য কি করবো বলেন? তাই সুযোগ আছে, সুযোগ যদি সদ্ব্যবহার করা না যায়, সময় আছে, সময়ের সদ্ব্যবহার যদি করা না যায়, তাহলে কি অবস্থা হবে আমাদের বলার কিছু নেই। তাই আবারও আপনার নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। এবং পাশাপাশি বলবো, আমাদের ভগবত সংঘ বিশাল একটা আন্তর্জাতিক মন্দির হয়েছে এবং আমাদের স্বামীজি রামকৃষ্ণ মিশন যেভাবে সারা ওয়ার্ল্ডের মধ্যে মানবতার সেবা, চিকিৎসা সেবা থেকে শিক্ষা সেবা থেকে শুরু করে নিঃস্বার্থভাবে সন্ন্যাসীরা দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। এবং যে কল্যাণ ট্রাস্ট আছে, সেই কল্যাণ ট্রাস্টটা ঢেলে সাজাতে হবে। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দিয়ে যদি সেই কল্যাণের কার্যক্রমকে গতিশীল করতে পারে, তাই আমরা বারবার দাবি উপস্থাপন করেছি। পৃথিবীর অনেক দেশে সংখ্যালঘু মিনিস্ট্রি আছে, তা আমাদের দেশে সংখ্যালঘু মিনিস্ট্রি থাকবে না কেন? তাই এবং সংখ্যালঘু সুরক্ষা আইন এই যদি ব্যবস্থা করা হয়, তাহলে আপনার জীবনে একটা মাইন্ড ফলক হবে। আপনি এই বয়সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা আপনার পাশে আছি এবং যা কথা বলি তা রক্ষা করার চেষ্টা করি। তাই আমি আমার কথা না বাড়িয়ে আজকে এইখানে অনেক মুসলিম ভাইরা আছে, ওরা আমাকে চেনে, আমি ওদের সাথে কিভাবে কাজ করি, সাংবাদিক ভাইরা আছে, ওরা সবাই জানে। তো সেই দিক থেকে আমি কি করেছি এই পর্যন্ত, যেমন এই দেশ এবং জাতির জন্য, সেটা আপনি মনে রেখে আপনার যোগাযোগের মিডিয়ার ঠিকানা সহ ইমেইল নাম্বার দেবেন। আমরা যোগাযোগ করে আমাদের যাতে সমস্যার সমাধান হয়। আমরা যে অতীতেও সম্প্রীতিতে ছিলাম, এখনো সম্প্রীতিতে আছি, আগামীতেও সম্প্রীতি থেকে দেশের ভাবমূর্তি পূর্ণ হোক, এটা আমরা চাইব না। সবাই মঙ্গল কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। আপনি যে বিষয়গুলো বলেছেন, আমাদের দুজন মুরব্বী বক্তব্য রেখেছেন। আমি আপনাদেরকে একটু জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করবো, তার ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলার যদি কোনো মন্দির, গির্জা, প্যাগোডা বা প্রার্থনালয় এই সাম্প্রতিক সময়ের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এবং তার কারণে যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, দয়া করে আমাদেরকে একটু জানাবেন। আমরা স্যারের সাথে যোগাযোগ করে মন্ত্রণালয়ের মাধ্যমে এটির যে ব্যবস্থা নেওয়া সেটি আমরা নিব। আমরা আপনারা জানেন যে 5 তারিখের পর বেশ কয়েকদিন শুধু চট্টগ্রাম না, সারা দেশে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করেছে। আমাদের ল অ্যান্ড অর্ডারের মেইন ফোর্স পুলিশ আমাদের কোনো থানা ফাংশনিং ছিল না, যার কারণে হয়তো ওই সময় কিছুটা বিশৃঙ্খলা হয়েছে। তো এখন ইনশাল্লাহ আমরা মনে করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। তো আমরা অনুরোধ করবো যে আপনাদের যে বিষয়গুলো আছে লিখিত আমাদেরকে জানান। আমরা স্যার এখানে আছেন, স্যারের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব ওই বিষয়গুলি অ্যাড্রেস করার এবং সরকারের পক্ষ থেকে সরকারের দায়িত্ব যেটি সেটি আমরা পালনের চেষ্টা করব। ধন্যবাদ। সবাইকে শুভ অভিনন্দন। জন্মাষ্টমী উপলক্ষে যে উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন, কালকে আপনারা আমাদের সিএমপিতে কোঅর্ডিনেশন মিটিং একটা আছে না 11টার সময় অলরেডি আছে। প্রতি বছর এটা আমরা করে থাকি। আপনাদের নেতৃবৃন্দ আসে, আমাদের সব অফিসার থাকে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কম্প্যাক্ট কিভাবে একটা প্যাকেজ আমরা দাঁড় করাই, এটা আপনারা সবসময় জানেন। এইটা একটু শেয়ার করার দরকার ছিল, নাহলে পুলিশ তো আমরা প্রতিপক্ষ হয়ে যায়। এমনিতেই আমরা এই মুহূর্তে জনরোষে আছি। এটা কয়েকজন মানুষের পাপের কারণে 2,14,000 ফোর্স, কয়েকজন মানে দেখেন ক্ষতিগ্রস্ত হয়েছে, কারা কারা। তো এই পুলিশকে আপনাদের জনগণেরই দরকার। আপনারাই আমাদেরকে আবার সাহায্য সহযোগিতা করছেন। আমাদের বর্তমানে এই সমাজের দায়িত্ব আপনারা নিয়েছেন।
আপনারা রাত জেগে পাহারা দিয়েছেন, আপনারাই বলেছেন। আমরা আবার ব্যাক করার চেষ্টা করছি কনফিডেন্টলি আপনাদের সহায়তা নিয়ে। সুতরাং কালকে যে কোঅর্ডিনেশন মিটিংটা হবে, এখানে আপনারা যাবেন, আপনাদের কথা বলবেন। এই বিষয়গুলো আমাদের সব বাম পাতা এবং ডান পাতার মধ্যে আগের বছর যা হয়েছে একই কাজ এইভাবে আমরা করবো, কারণ আমরা একজন চাকরি থেকে ইস্তফা দিইনি, এটা আমাদের দায়িত্ব, চাকরিতে থাকলে করতে হবে। সুতরাং সব হবে, দয়া করে হতাশ হবেন না, কালকে আসেন, আমিও ওখানে থাকবো। সুতরাং স্যার হয়তো এই জিনিসটা জানেন, স্যার আমাকে বলেছেন, স্যার একটা পূর্ণাঙ্গ মানে একটা কমিটি থাকে, আমাদের নির্দিষ্ট দায়িত্ব থাকে, ওই কয়েকদিন আমরা লাগাতার 24/7 ওই ধরনের সার্ভিস দিয়ে থাকি। আপনি জন্মাষ্টমী এবং দুর্গাপূজা বা প্রবারণা ওনারা যাতে নির্বিঘ্ন করতে পারে এবং কোনো ধরনের ফেয়ার অথবা কোনো হুমকি ছাড়া ওনার যাতে ওনাদের পূজা পার্বণ এগুলো করতে হবে, সেই নিশ্চয়তা আপনাকে দিতে হবে। আমরা সেন্ট্রাল এটা করবো, ডিসি সাহেবও আছেন। এর বাইরে স্যার আমি আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে মহানগরের বাইরে আমাদের 15টি উপজেলা রয়েছে। আমি আজকে রাত্রে আমাদের সকল ইউনিয়ন মহোদয়কে নির্দেশনা দিব যে তারা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের ওসি সাহেব সহ এখন সেনাবাহিনীর মাঠে আছে, আপনারা সকলে জানেন সেনাবাহিনীর উপজেলার দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছে তারা এবং বিভিন্ন ধরনের আপনারা যারা রয়েছেন, আপনাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন, ইমিডিয়েটলি তারা একটা মিটিং করবেন, সকলকে সাথে নিয়ে সিকিউরলি পরিপূর্ণ নিরাপত্তার সাথে যেন আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন, সেটির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। ঠিক আছে। আর এই দুজন আপনারা যে বললেন এগুলো তো আমাদের নলেজে নাই, লিখিতভাবে যদি আমাদের দেন তাহলে আমরা তদন্ত করে দেখবো। আমাদের সেল আছে কোথায় কোথায়, চট্টগ্রাম বা বিকারণের কথা বললেন, আমরা তো দেখি না এরা কারা এগুলো করছে, আমরা একটু দেখি, আমাদের একটু লিখিতভাবে যদি দেন, অথবা আমার মন্ত্রণালয়ে পাঠালেও আমি এটা পাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি এটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এটি যত বেশি ব্যাপক প্রচারিত হচ্ছে, মানুষের মধ্যে তত বেশি আতঙ্ক ছড়াচ্ছে। আমি যখন আপনার এখানে বক্তব্য রাখছিলাম, এই মোবাইলে চট্টগ্রাম কলেজে যতগুলি হিন্দু টিচার আছে সবাইকে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। এখন যদি অ্যাকশনটা নেন তাহলে এই সুযোগটা পাবেন। আর একটি বিষয় আছে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ প্রফেসর ডক্টর সুদীপা দত্ত, উনি ওখানের প্রিন্সিপাল, ওনাকে কিছুদিন আগে গিয়ে বলা হয়েছে পদত্যাগ করার জন্য। আমি নাম বলব না, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যের ভাইকে ধরে উনি সেই পরিস্থিতি থেকে উত্তরণ করেছেন। ওনাকে যেহেতু ওইভাবে বিদায় করাই যায় নাই, এখন নতুন করে একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেটি হচ্ছে ওনাকে একটি মামলাতে দেওয়া হয়েছে। সেই মামলাটি কি? সেই মামলাটি হচ্ছে ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, এবং সেই মামলায় আরো আসামি আছে। ওনার যে ডিভিশনটা উল্লেখ করা হয়েছে, সুদীপা দত্ত সভাপতি, ছাত্র সংসদ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, এইভাবে। তার মানে ওনাকে যদি মামলায় দিয়ে কোনোরকম ওখান থেকে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে চাকরি থেকে চলে গেল। অথচ এই মহিলা আজকে প্রায় 30 বছর ধরে কর্মচারী করতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছেন, এবং ওনার হাজবেন্ড নাই, ওনার হাজবেন্ড মারা গেছেন, একটি প্রতিবন্ধী মেয়ে আছে। এই মহিলা যদি গ্রেফতার হয় তাহলে তার এই প্রতিবন্ধী মেয়েকে কে দেখে? এই বিষয়গুলি, মানবিক দিকগুলি আমি উপস্থাপন করলাম, আপনারা খবর নেন, আমাদের কাছে আছে, এই মোবাইলে আছে, কতগুলি সবগুলি শিক্ষকের নাম দিয়ে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয় চট্টগ্রাম করে। ওই পরিবারগুলি কি ঘুমাতে পারবে আজকে রাত থেকে? আমাদের তো হিন্দু মহিলারা সম্পদে যারা সম্পদ আছে ওদেরকে বছরে তোমরা এখন বেশি চাকরি করে ঢুকে আসতে হবে। দুটিটা প্রঙ্গজন ব্যাংকে গভর্নমেন্ট ব্যাংকে দুটো বাধা দিয়ে মহিলারা ছবিটা আমার হোয়াটসঅ্যাপে ওই নিয়ে গেছে। জন্মাষ্টমী কমিটি সাধারণ সম্পাদক একটু বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রথম জন্মাষ্টমী আমাদের
আপনাকে স্যার ওই ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে আমরা পেতে চাচ্ছি। এটা স্যার বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এটা চট্টগ্রাম, এটা স্যার আগামী সোমবার 26শে আগস্ট 26 তারিখ বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সাথে আমাকে জন্মাষ্টমী উপলক্ষে রিসিভ করতে হবে আপনাদের। ঠিক আছে, তো আমি যেহেতু ঢাকায় থাকবো, বঙ্গভবনে থাকবো, না হলে আমি আসতাম। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটা পত্র দিয়েছিলাম। আমরা প্রতি বছর স্যার আমরা সরকার প্রধানের সাথে আমরা মত বিনিময় করি আর কি। এটার ব্যাপারেও স্যার একটু আমাদের সহায়তা করার জন্য স্যার আপনাকে বিনীত অনুরোধ করছি। আমরা চিঠি পাঠিয়েছি, ওনার দপ্তরে আছে আর কি স্যার। আমরা স্যার ওনার সাথে মত বিনিময় করতে চাচ্ছি। আমরা সরকার প্রধানের সাথে প্রতি বছর প্রায় গত 41 বছর ধরে করছি আর কি স্যার। আমার একটা ফটোকপি দেন। আচ্ছা স্যার, আমি এটা আপনাকে স্যার আপনার এটা দিতে হবে, এটা দিচ্ছি স্যার। তাহলে আচ্ছা স্যার, ওটা দিয়ে দিচ্ছি। তো নামাজের সময় হয়েছে, আমি একটু আপনার একটা নাস্তা নেন, আপনার নাস্তা নেন। স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হয়েছে সেগুলো একটু নির্দেশনা দিয়ে গেলে আমরা সত্যি থাকবো আর কি। কলেজে, সিটি কলেজে আরো আনুষ্ঠানিক যেগুলি আছে, যেমন বিশ্ববিদ্যালয়ে চলতেছে, এইভাবে হলে তাহলে আরেকটা বিষয় আমরা যদি বৈষম্যের শিকার হই, রাজনৈতিক থেকে সব ইসলামী দলগুলো বৈষম্যের শিকার হয়েছে, আমরা হিন্দুরা বিভিন্ন ধর্মাবলম্বীদের শিকার হয়েছে। শোনেন, এখানে যারা প্রশাসক মহোদয় আছেন, শোনেন, আমি নির্দেশনা দিচ্ছি, আপনাদের যে গ্রিভেন্সেস গুলো আছে বা হুমকি দিচ্ছে, মহোদয় এটা দেখবেন, উনি একজন করে নিচ্ছেন। আমরা যে এটা করতে যাবো, আজকে আমার সাথে দুজন তো আমরা তো কোনোদিন কনসিডারেশন বৈষম্য আমরা দুই দায়িত্বশীল কর্মকর্তা আছেন, আমরা আমাদেরকে বলে যাচ্ছি ওনার দেখবেন, আপনি যেগুলো বললেন এগুলো দেখবেন না। বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে এবং যদি শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য জায়গা থেকে এই যে একটি পরিবার একটি চাকরির উপরে নির্ভরশীল, আজকে তার চাকরি চলে গেল, ছেলে মেয়ে পরিবার, আপনার সাথে আমার কি মতে এটা দেখবেন। থ্যাংক ইউ স্যার। পুলিশের দায়িত্বশীল আছেন, আমি দুইজনকে ওনারা এগুলো দেখবেন। তারপর এখানে ওনারা আমাদের সেন্টারের সাথে যোগাযোগ করলাম, আমি আবার কিন্তু জানতে আসতে পারবে।